স্ক্রিন আসছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আচ্ছা তাহলে আজকে আমরা এই বাংলাদেশ ইকোনমিতে যেটা পড়ানো হইতেছিল যে পপুলেশন স্ট্রাকচার ইন বাংলাদেশ, তাই না? বাংলাদেশের জনসংখ্যার গঠনগত কিছু বৈশিষ্ট্য বা বাংলাদেশের পপুলেশনের নেচার কি, এগুলা কি, তাই না? পপুলেশনকে সাধারণত লেবার ফোর্স হিসেবে কাউন্ট করা হয় ইকোনমিতে, তাই না? আসলে পপুলেশনের ইউটিলিটিতে অবশ্যই আছে যে আমরা প্রোডাকশন ফাংশন নিয়ে কথা বলি ম্যাক্রো ইকোনমিক্সে, ওয়াই ইজ এ ফাংশন অফ এল এন্ড কে, দুইটা ভেরিয়েবলকে খুব বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ক্যাপিটাল এন্ড লেবার এই দুইটা সংমিশ্রণেই প্রোডাকশন প্রসেসটা রান হইতে থাকে। তাহলে ক্যাপিটাল নিয়ে তো এটা যেহেতু পপুলেশনের পার্ট, তো পপুলেশনের একটা পার্টি একটা পোর্শন আবার লেবার ফোর্স হিসেবে ইকোনমিতে এন্ট্রি করে থাকে। তো ওদের কন্ট্রিবিউশনে আমাদের ইকোনমিটা গ্রো করতে থাকে। তো এই যে পপুলেশন, তো এখন পপুলেশনের বিভিন্ন স্ট্রাকচার নেচার আছে, ওভার পপুলেশন, আন্ডার পপুলেশন, তাই না? বা অপটিমাম পপুলেশন, এই কনসেপ্ট গুলা কি, কখন পপুলেশন রিসোর্স হয়, কখন বার্ডেন হয়, বা ইকোনমিতে এই যে আনস্কিল লেবারদেরকে কিভাবে স্কিল করা যায়, ইকোনমিক্যালি তাদেরকে কিভাবে এফিসিয়েন্টলি ইউজ করা যায়, হ্যাঁ, ট্রেনিং এর মাধ্যমে, এডুকেশনের মাধ্যমে, এই বিষয়গুলাই এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। তো আমরা আজকে এই পপুলেশন নিয়ে একজন স্কলার ছিলেন, ওনার নাম হচ্ছে রবার্ট মেলথাস, টমাস রবার্ট মেলথাস। তো উনি এই পপুলেশন নিয়ে ওনার একটা ধারণা বা আইডিওলজি বা একটা থিওরি উনি প্রেজেন্ট করছেন। এটা ছিল 1798, ঠিক আছে, অ্যান এসি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। এই গ্রন্থে উনি 1798 সালে ওনার একটা বক্তব্য উপস্থাপন করছেন। আচ্ছা, তো ওনার আরো প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি ওনার আরেকটা ফাইন্ডিংস ছিল, ওনার আরেকটা অ্যানালাইসিস ছিল, ওই ওটার হেডিংস। তো ওনার দুইটা মূল কাজ এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, প্রথম কাজটা হয়েছে অ্যান এসি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, এটার প্রকাশ হয়েছে 1798 সালে। আরেকটা ওনার বড় কাজ ছিল, গ্রন্থ ছিল প্রিন্সিপালস অফ পপুলেশন পলিটিক্যাল ইকোনমি, এটা ছিল 1820 সালে। তো ওনার এই দুইটা মেজর কাজ জীবনে। তো এটা রবার্ট মেলথাস তার জীবনী, উনি জন্মগ্রহণ করেন 1766 সালে এবং মারা যান 1834 সালে। তো ওনার বক্তব্য আমরা জানার চেষ্টা করি উনি কি বলার চেষ্টা করছেন। আচ্ছা আচ্ছা, পপুলেশন নিয়ে ওনার ধারণা বা উনি পপুলেশনকে কিভাবে ব্যাখ্যা করছেন। আচ্ছা, মেলথাসের তো ওনার প্রথমেই ওনার বক্তব্যটা আমরা সবাই জানি, ম্যালথাসের যে থিওরি, মূল বক্তব্য হচ্ছে যে পপুলেশনটা ইনক্রিজ করে জিওমেট্রিক হারে। আর এই পপুলেশন আরেকটা হচ্ছে ফুড প্রোডাকশনটা ইনক্রিজ করে এরিথমেটিক হারে, ঠিক আছে? তো এখন এরিথমেটিক এবং জিওমেট্রিক হারটা কি বা রেটটা কি? আচ্ছা, জিওমেট্রিক রেটটা হচ্ছে যে যে কোনো কিছু সাধারণত যেমন 1 থেকে 2 হয়ে যাওয়া, 2 থেকে 4 হয়ে যাওয়া, 4 থেকে 8 হয়ে যাওয়া, 8 থেকে 16 হয়ে যাওয়া, 16 থেকে 34 হয়ে যাওয়া, তো এইভাবে ডাবল ডাবল করে বাড়া, এটার নাম হচ্ছে জিওমেট্রিক রেট। আর এরিথমেটিক রেট হচ্ছে যেমন 1 2 3 4 5 কনসিকুয়েন্টলি বাড়া। হ্যাঁ, তো উনি বলার চেষ্টা করতেছেন যে পপুলেশনটা বাড়ে হচ্ছে জিওমেট্রিক হারে, অর্থাৎ পপুলেশন 1 থেকে 2 হয়ে যায়, 2 থেকে 4 হয়ে যায়, 4 থেকে 8 হয়ে যায়, 8 থেকে 16 হয়ে যায় এবং 16 থেকে 32 হয়ে যায়। আর ফুড প্রোডাকশনের বিষয়টা আসে, ফুড প্রোডাকশন হয় যেমন এক মন হতে পারে বা 1 কেজি হতে পারে, যেমন 1 মন, 2 মন, 3 মন, 4 মন, 5 মন, এইভাবে বাড়তে থাকে। তো এখান থেকে দেখা যায় যে আসলে পপুলেশন গ্রোথ রেটটা বেশি ফুড প্রোডাকশন রেটের তুলনায়। তো যেহেতু পপুলেশন গ্রোথ রেটটা ফুড প্রোডাকশন রেটের চেয়ে বেশি, সুতরাং এখানে কিছু কি তৈরি হইব, স্কেয়ারসিটি তৈরি হইব, অর্থাৎ কিছু মানুষ তারা খাবার দাবার পাইবো না বা নিত্য প্রয়োজনীয় জিনিস পাইবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে ন্যাচারাল যে এটা এটা হইবই, অর্থাৎ ফুড ক্রাইসিসটা বিদ্যমান। কারণ পপুলেশন গ্রোথ রেট এবং ফুড গ্রোথ রেটের মধ্যে যে নেচার, তাদের মধ্যে যে রিলেশন, এই রিলেশন থেকে উনি এটা বলার চেষ্টা করছেন যে পৃথিবীতে দুর্ভিক্ষ থাকবে, পভার্টি থাকবে, কিছু মানুষ অনাহারে থাকবে, ফুড ক্রাইসিস থাকবে। তো প্রথম বক্তব্য হচ্ছে এটা ওনার, উনি এই জিনিসটা ফাইন্ড আউট করলেন। আরেকটা বিষয় হচ্ছে ইন আদার ওয়ার্ডস নেচার ইম্পোজেস ফার্ম লিমিট অন আওয়ার পারসুট অফ হায়ার স্ট্যান্ডার্ড।
আরেকটা বলছে যে এই প্রকৃতিটাই, হ্যাঁ প্রকৃতির নিয়মটা এমন, বা বিশ্ব ব্যবস্থার এমন, বা প্রকৃতিগতভাবে মানুষের ফুড প্রোডাকশনের কি আছে, স্কেয়ারসিটি আছে, লিমিটেশন আছে। চাইলেই এই প্রকৃতিকে ইউজ করে বা ন্যাচারাল রিসোর্সকে ইউজ করে আনলিমিটেড আমি প্রোডাকশন করতে পারি না। সুতরাং মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ মানুষের জীবনযাত্রার মানের একটা লিমিট আছে, এটা আনলিমিটেড না যে মানুষ চাইলেই তার জীবনযাত্রার মান যত খুশি ইচ্ছে তত বাড়াইবো, এটা পারবে না। কারণ হচ্ছে কি, ন্যাচারাল রিসোর্সের লিমিটেশনের কারণে। এইভাবে উনি ওনার ইয়েটা স্টার্ট করলেন। তারপর আমরা নেক্সট দেখি। উনি বলছেন Malthus argued that in the absence of preventive check, এটা তো আমরা পড়লাম, হ্যাঁ আচ্ছা, preventive on population growth there are আচ্ছা, these are lifestyle changes that reduces the birth rate, more painful positive check which rises the death rate will be imposed by the nature. আচ্ছা, উনি নেচার বা প্রকৃতির একটা বিধির কথা বলছেন, হ্যাঁ ন্যাচারালের বা প্রকৃতির কিছু নিয়ম নীতির কথা বলছেন। সেই নিয়মটা কি, প্রিভেন্টিভ চেক, প্রতিরোধমূলক ব্যবস্থার অনুপস্থিতি, অ্যাবসেন্স অফ প্রিভেন্টিভ চেক, অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থার অনুপস্থিতিতে এই যে মানুষের জনসংখ্যার যে বৃদ্ধিটা, জনসংখ্যার বৃদ্ধি মানুষের জীবনযাত্রার যে পরিবর্তন এটাকে এফেক্ট করে, হ্যাঁ লাইফস্টাইল চেঞ্জ করে দেয়, মানুষের জীবনযাত্রার যে স্ট্রাকচার আছে, মানুষের জীবন ধারণের যে পদ্ধতি এটাকে চেঞ্জ করে দেয়। তো মানুষের যখন জীবনযাত্রাটার চেঞ্জ হয়ে যায় তখন কি করে, এই জীবনযাত্রা এইভাবে চেঞ্জ করে যে তখন মানুষের জন্ম হারকে কমায় দেয়। হ্যাঁ, প্রিভেন্টিভ চেক হচ্ছে যে মানুষ যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়, যেমন অনেকে হয়তো বা বেশি সন্তান নিতে চায় না, তারা বার্ডেন মনে করে, তাই না, এখন ফার্স্ট লাইফ, বা অনেকে হয়তো বা একটা বেবি নেয়, এই বেবি কম নেওয়ার আরো বিভিন্ন কারণ আছে, তাদের মেনটেন করতে গেলে সময় দিতে হয়, বা বাচ্চা লালন পালন করার জন্য কষ্টসাধ্য একটা বিষয়, এটার জন্য টাইম ওয়েস্ট হয়, বা এই জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে থাকে। সচেতনতা বাড়লো, শিক্ষা বাড়লো, মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বাড়লো, এই কারণে মানুষ হয়তোবা আগের মতো ওইরকম বেশি বাচ্চা নেয় না, কম নেয়। তো এরকম প্রিভেন্টিভ চেকের কারণে কি হয়, মানুষের জন্মহার কমে যেতে পারে। তো এটা একটা। আর কিছু মোর পজিটিভ চেকস হুইচ রেইজেস দ্য রেট। আর কিছু যে এই যে পজিটিভ চেক মানে হচ্ছে জনসংখ্যার, যেমন কিছু ন্যাচারাল ক্যালামিটিস থাকে, হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ আসলে, যেমন এই যে এখন একটা করোনা ভাইরাস, এই কারণে অনেক মানুষ মারা যাবে। যেমন অতীতে এরকম ছিল প্লেগ, কলেরা, কিবা সাইক্লোন, ঘূর্ণিঝড়, এই কারণে অতীতে অনেক মানুষ মারা যাইত বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস এর কারণে। তখন মানুষ ইচ্ছে করে বেশি সন্তান জন্ম দিত, যে ভাবতো যে আমার যদি 5টা ছেলে থাকে, অ্যাটলিস্ট 3টা মারা গেলে 2টা থাকুক, আর মারা যাইবো এটা তারা নিশ্চিত, কারণ বিভিন্ন সময় ন্যাচারাল ক্যালামিটিস আসতো, এগুলোর সাথে ফাইট করে মানুষ বেশি দিন বাঁচতো না, লাইফ এক্সপেক্টেন্সি ছিল 45 ইয়ার্স। এই জন্য তারা বেশি জন্ম মানে বাচ্চা জন্ম দিত। তো এই ধরনের যদি পজিটিভ চেক আসে, এটা এটা হচ্ছে খুব পেইনফুল, হ্যাঁ এটা খুব কষ্টদায়ক জিনিসগুলো, যেমন ন্যাচারাল। তারপর ওয়ার, যখন কোথাও যুদ্ধ লেগে যায় তখন অনেক মানুষ মারা যায়, যেমন মিডল ইস্টের মধ্যে এখন আমরা দেখতে পাই, সিরিয়ার অবস্থা বা আফগানিস্তানের অবস্থা, বা মধ্যপ্রাচ্যের অনেক দেশে এরকম। তো ওয়ার থাকলে পরে মেসিবাগেরা মানুষ মারা যায়। তো এখন মানুষ যদি মারা যাইবো, তখন এই কারণে তাদের এক্সপেকটেশন থাকে বেশি পরিমাণ সন্তান জন্ম দেওয়া। তো বলছে এই যে পজিটিভ চেকটা খুব পেইনফুল। আর এই পজিটিভ চেকটা আসলে রেজে ডেথ রেট। পজিটিভ চেক মানে কি, ন্যাচারাল ক্যালামিটিস বা দুর্যোগ বা এই যে যুদ্ধ বিগ্রহের কারণে মানুষ যে মারা যায়, এতে করে মানুষের ডেথ রেট বেড়ে যায়। তো এই এগুলোই হচ্ছে ন্যাচারের প্রকৃতি, উনি এটা প্রকৃতির কিছু ক্যারেক্টারের কথা বললেন। আচ্ছা, তারপর কি প্রিন্সিপাল অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার মূলনীতিগুলা কি কি। পপুলেশন when unchecked will double itself every 25 years। এখন এটা বলা হয়েছে, ম্যালথাস এই কথাটা বলছেন যে যদি পরে জনসংখ্যার বৃদ্ধিটা এটা যদি চেক না করা হয় বা এটাকে যদি প্রতিরোধ করা না হয় পরে, তাহলে প্রত্যেক 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ উনি 25 বছরকে একটা ইউনিট ধরছেন, ঠিক আছে। যেমন 25 বছর পরে জনসংখ্যা, যেমন 25 পরে এখন জনসংখ্যা আছে ধরলাম 1 crore লেটস সে, 25 বছর পরে সেটা হয়ে যাব 2 crore, 50 বছর পরে সেটা হয়ে যাব 2 থেকে 4 crore। অর্থাৎ প্রত্যেক 25 বছর অন্তর অন্তর জনসংখ্যা ডাবল হয়ে যাবে।
দ্বিগুণ হয়ে যাব। এটা ওনার ফাইন্ডিংস, ম্যালথাসের বক্তব্য এটা। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কি হয় এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আমরা একটা ম্যালথাসের বক্তব্য উপস্থাপন করছি। আচ্ছা, এই যে উনি তখন আবার এই একটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটাকে ক্লিয়ার করার চেষ্টা করছেন, ঠিক আছে, যে কিভাবে সাবস্টেন্সেস বলতে বলছে জীবন ধারণের অতি প্রয়োজনীয়, অর্থাৎ ফুড প্রোডাকশনটাকে বোঝানো হচ্ছে। আর এটা হচ্ছে পপুলেশন গ্রোথ। হ্যাঁ, পপুলেশন গ্রোথ 1 2 4 8 16 32 4 এইভাবে বাড়ছে। আর সাবসিস্টেন্সটা হচ্ছে যে ফুড প্রোডাকশন 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে বাড়ছে। হ্যাঁ, কনসিকুয়েন্ট প্রিন্সিপাল আছে। এবার আমরা দেখি in 2nd century the population would be to the means of subsistence as আচ্ছা, বলা হচ্ছে যে the 2 centuries, অর্থাৎ দুইটা সেঞ্চুরিতে, অর্থাৎ দুইটা শতাব্দীতে পপুলেশন এবং ফুড প্রোডাকশনের রেশিওটা হবে 250, অর্থাৎ পপুলেশন বাড়বে 256 গুণ আর খাদ্য উৎপাদন বাড়বে 9 গুণ। আর ইন 3 সেঞ্চুরি, অর্থাৎ এটা যদি তৃতীয় শতাব্দী হয়ে যায়, তখন ফুড প্রোডাকশন পপুলেশনটা বাড়বে হচ্ছে 4096 গুণ আর ফুড প্রোডাকশনটা বাড়বে 13 গুণ। ঠিক আছে, তো এইভাবে উনি একটা পপুলেশন গ্রোথ এবং ফুড প্রোডাকশন গ্রোথ এর মধ্যে একটা রিলেশন উনি দেখানোর চেষ্টা করছেন, এবং এমনি বলছেন যে 2000 বছরের মধ্যে এই ডিফারেন্সটা প্রায় গণনার অযোগ্য হয়ে যাবে। তো এইভাবে আসলে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে একটা বিস্তর ফারাক তৈরি হইব বা পার্থক্য তৈরি হইব, ব্যবধান তৈরি হইব। আচ্ছা, এবার দেখি সাবসিস্টেন্স ভার্সেস পপুলেশন। হ্যাঁ, প্লিজ নো, বাই রাইটিং হিজ দিস ম্যালথা ডাজন্ট, বলছি আসলে এগুলো লেখা মানে ম্যালথাস এইসব বিষয়গুলো নিয়ে লেখছেন বা উনি অ্যানালাইসিস করছেন, এটা তার মানে এই না যে উনি ভবিষ্যৎ সম্পর্কে কি করতেছেন, একটা মানুষকে ধারণা দিতেছেন বা প্রেডিক্ট করতেছেন বা ফোরকাস্ট করতেছেন। হি ইজ সিম্পলি ট্রাইং টু ইলাস্ট্রেট দ্য রিডার আনইকুয়াল। তো উনি মূলত এই ওনার আসলে বক্তব্য থেকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে আসলে জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার সাথে সম্পর্কিত যে খাদ্য উৎপাদন বা মানুষের জীবনযাত্রার যে মান বৃদ্ধি, এই সম্পর্কটা উনি দেখানোর চেষ্টা করছেন। হ্যাঁ, ঠিক আছে, মানে যে এটা থেকে এটা স্পষ্ট যে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির হারটা কম। ওনার মূল বক্তব্য ছিল এটা। আসলে 25 বছরে দ্বিগুণ হলো নাকি 1.5 গুণ হলো বা কতটুকু বৃদ্ধি পাইলো, এইভাবে অ্যাবসুলেট ফর্মে ওনাকে ক্রিটিসাইজ না করে উনি আসলে বোঝানোর চেষ্টা করছেন যে জনসংখ্যা আর বৃদ্ধির হারটা বেশি হয় খাদ্য উৎপাদন বৃদ্ধির তুলনায়। এই বিষয়টাই এখানে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তো এখন কিছু অ্যাজাম্পশন ছিল হ্যাঁ ওনার থিওরিটার। তো অ্যাজাম্পশন গুলা কি? ওনার অ্যাজাম্পশনটা হচ্ছে দ্য কোর প্রিন্সিপাল অফ ম্যালথাস, ম্যালথাসের বক্তব্যের মূল নীতিগুলো। এটা হচ্ছে যে ফুড ইজ নেসেসারি ফর হিউম্যান এক্সিস্টেন্স, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যটা খুবই প্রয়োজনীয় জিনিস, খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো এটা উনি ধরে নিচ্ছেন, ঠিক আছে। বা খাদ্য বলতে ওটার বোঝানো হচ্ছে যে আসলে ওই নেচার বা ল্যান্ড থেকে যে উৎপাদিত যে খাদ্য, এটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো হঠাৎ করে যদি বিজ্ঞানীরা যদি এমন কিছু আবিষ্কার করে ফেলে যে আসলে আমাদের খাবার দাবার প্রয়োজন নাই, এমনিতেই হয়তো বা মানুষ দীর্ঘদিন বেঁচে থাকবো, তখন হয়তো বা এই থিওরিটা অ্যাপ্লিকেবল না। তো উনি ধরে নিছেন যে খাদ্যটা মানুষের জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয়। হিউম্যান পপুলেশন টেন্ড টু গ্রো ফাস্টার দেন দ্য পাওয়ার ইন দ্য আর্থ অফ প্রোডাকশন। হচ্ছে এই যে মানুষ জনসংখ্যা বৃদ্ধির যে নেচারটা, এটা প্রকৃতগতভাবেই জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি হইব খাদ্য উৎপাদন বৃদ্ধির তুলনায়। মানুষের জনসংখ্যা বৃদ্ধির হারটা এটা প্রকৃতগতভাবেই বেশি। অতীতের উনি ইতিহাস থেকে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উনি আসছেন যে খাদ্য উৎপাদনের যে বৃদ্ধির হার সেটা কম হয় জনসংখ্যা বৃদ্ধির হারের তুলনায়। আচ্ছা, পপুলেশন রিডাকশন টেন্ড টু বিকাম মোর এখন বলছি এই যে জনসংখ্যাটা, তাহলে এই যে জনসংখ্যা এইভাবে বৃদ্ধি পাইতেছে, খাদ্য উৎপাদন তার তুলনায় কম বৃদ্ধি পাইতেছে, এতে করে তো পভার্টি তৈরি হইতেছে, ফেমিন তৈরি হইতেছে। তো এটাকে কিভাবে চেক দেওয়া যায়? তো উনি বলছেন যে আসলে এটা প্রকৃতগতভাবেই এটার আবার একটা ব্যালেন্সিং সিচুয়েশন আসে। সেটা কিভাবে হয়? যে প্রকৃতিগতভাবে এটার ব্যালেন্স কিভাবে হতে পারে? যে ফেমিন, দুর্ভিক্ষ হয়, ডিজাস্টার হয়, পভার্টি হয়, ওয়ার হয়। অর্থাৎ পৃথিবীতে যুদ্ধ থাকবে, দুর্ভিক্ষ থাকবে, বিভিন্ন রোগ বালাই থাকবে এবং দারিদ্র থাকবে।
তো এইসব জিনিস থাকার ফলে যে এই যে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা এর মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, একটা ইকুইলিব্রিয়াম, একটা কন্ডিশন আসবে। এইভাবে উনি বলছেন যে কিভাবে এটাকে ব্যালেন্স করা যায়। আচ্ছা, তারপর সাবস্টিটিউশন পজিশন দেখুন। এখন একটা গ্রাফ দেখানোর, এই যে একটা গ্রাফিক্যালি এটা দেখানো হচ্ছে সাবস্টিস্টেন্স মানে হচ্ছে ফুড প্রোডাকশন। হ্যাঁ, তো ফুড প্রোডাকশন 1 2 3 4 5 6 এইভাবে ইনক্রিজ করতেছে, আর পপুলেশনটা 1 2 4 8 16 32 64 এইভাবে ইনক্রিজ করতেছে। ফুড অ্যান্ড পপুলেশন এখানে কথা হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি যে ফুড অ্যান্ড পপুলেশন, খাদ্য এবং জনসংখ্যার মধ্যে কি রকম একটা সম্পর্ক। এখন কথা হচ্ছে এজ দ্য ফুড সাপ্লাই ইনক্রিজ, যদি পরে খাদ্য উৎপাদন বাড়তে থাকে, খাদ্য উৎপাদন বাড়লে ফুডের সাপ্লাই বাড়লো, ফুডের সাপ্লাই বাড়লে যে কোনো জিনিসের সাপ্লাই বাড়লে তার প্রাইসটা কমে যায়, ঠিক আছে। তো যেহেতু খাদ্য এখন খুব বেশি সস্তা, তো মানুষ আসলে খাবার পভার্টি নাই, ফেমিন নাই, সুতরাং মানুষজন খুব হেলদি লাইফ লিড করতেছে, এই কারণে তাদের মোর চিলড্রেন, তাদের জনসংখ্যা অনেক থাকে। তো এইভাবে একটা সাইকেল তৈরি হয়, ঠিক আছে, যে খাদ্য যদি উৎপাদন বাড়ে তাহলে মানুষ খাবারের দাম কমে যায়, খাবারের দাম কমে যাওয়া মানে মোর চিলড্রেন থাকে অ্যান্ড ব্রট ইনটু কিছু আলাদা। এখন যেহেতু অধিক জনসংখ্যা, তাহলে তাদের তো বেশি খাবার দরকার। এখন যেহেতু বেশি খাবার দরকার, এই জন্য আবার কি হয়ে যায়, খাবারটা এক্সপেন্সিভ হয়ে যায়, অর্থাৎ ডিমান্ড বেড়ে গেল ফুডের। এখন ফুডের ডিমান্ড বেড়ে গেলে পুরো ফুডের প্রাইস বেড়ে গেল। এখন তাহলে যেহেতু ফুডের প্রাইস বেড়ে গেছে, তাহলে পতিত যে জমিগুলো ছিল সেগুলো আবার কি হয়ে গেল, চাষাবাদের আওতায় চলে আসলো, ঠিক আছে। তখন মানুষ কৃষি ক্ষেত্রে এই যে ডেভেলপমেন্ট, এই যে ফার্টিলাইজারের ক্ষেত্রে বেশি ইনভেস্টমেন্ট আসলো, কি বা কৃষির আধুনিকায়নে বেশি বেশি ইনভেস্টমেন্ট আসলো। তো এইটা একটা রিলেশন উনি দেখানোর চেষ্টা করছেন। এখন বলা হচ্ছে এই যে অধিক যে পপুলেশন, তো এখন পপুলেশন বেড়ে গেল, তো ওদের যে শর্টেজ ছিল খাদ্যের, তো এটা কিভাবে মেট আপ করা যায়, বা এই সমস্যা কি থেকে যাইবো। তো এই সমস্যা সমাধানের উত্তর হিসেবে, বা এই সমাধানের যে এই সমস্যাটার সমাধান হিসেবে আসছে যে যেহেতু জনসংখ্যা বেশি হয়ে গেছে, খাদ্য উৎপাদন কম, তো এই সমস্যা সমাধান করার জন্য এই খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় আমরা টেকনোলজিকে ব্যবহার করতে পারি, বা কৃষির যে পতিত জমিগুলো ছিল এগুলোকে চাষাবাদের আওতায় আনতে পারি। তো এইভাবে করে আমরা এই যে যে অতিরিক্ত যে জনসংখ্যা তাদের ফুড সাপ্লাই দিতে পারি, ঠিক আছে। তো এটার এই প্রবলেমটার একটা সলিউশনের কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে এটা বলা হয়েছে যে পিরিয়ড অফ স্টেবিলিটি ইন দ্য ফুড অর দ্য কন্ট্রাকশন ইন প্রোডাক্টিভিটি হ্যাভ বিন মার্ক বাই দ্য সেম। আচ্ছা, এটা এটা একটা ভাবে করা যায়, আরেকটা ভাবে হচ্ছে যেহেতু অতিরিক্ত জনসংখ্যা আছে, ফুড প্রোডাকশন কম, আমরা ফুড প্রোডাকশনকে বাড়ায়া এই সমস্যাটা সমাধান করতে পারি, অথবা পপুলেশনকে গ্রোথ রেটটা কমিয়ে দিয়েও আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি, অর্থাৎ একটা ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্সিং সিচুয়েশনে আমরা বুঝতে পারি। আচ্ছা, আয়রন ল অফ ওয়েজ, তো ম্যালথাস আসলে একটা ওয়েজের একটা ল এর কথা বলছেন, হ্যাঁ, অর্থাৎ মানুষের মজুরির একটা বিধির কথা বলছেন, সেটার নাম হচ্ছে আয়রন ল অফ ওয়েজ। অর্থাৎ তখনকার দিনে যে শ্রমিকদের মজুরি দেওয়া হইতো কি হিসেবে, কিসের ভিত্তিতে। তো ম্যালথাস ডিফাইন দ্য সাবসিস্টেন্স ওয়েজ। সাবসিস্টেন্স ওয়েজটা মানে হচ্ছে এমন পরিমাণ ওয়েজ, যে পরিমাণ ওয়েজ বা মজুরি দিয়ে মানুষ কোনো রকমে বেঁচে থাকতে পারে, অর্থাৎ তার প্রয়োজন যতটুকু ঠিক ততটুকু ওয়েজ দেয়া হয়, অর্থাৎ শুধুমাত্র এতে করে সে লাক্সারি বা খুব বেশি সেভ করতে পারে না, জাস্ট খাওয়া পড়ার জন্য যতটুকু মজুরি দরকার ঠিক ততটুকু ওয়েজ দেয়া হইতো, এটাকে বলা হয়েছে সাবসিস্টেন্স ওয়েজ, ঠিক আছে। এখানে হচ্ছে ম্যালথাস ডিফাইন দ্য সাবসিস্টেন্স ওয়েজ as a wage at which the working population does who is the wage at which the working population doesn't change। আচ্ছা, তো এই সাবসিস্টেন্স ওয়েজ দিয়ে আসলে পপুলেশন গুলা বা জনসংখ্যার তাদের আর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না, তারা শুধু খেয়ে পরে বেঁচে থাকতে পারে। এখন সাবসিস্টেন্স ওয়েজ থেকে যদি ওয়েজটা বেশি হয়ে যায়, এখন সাবসিস্টেন্স ওয়েজ থেকে যদি ওয়েজ বেশি হয়ে যায়, তাহলে বলা হয়েছে যে পপুলেশন গ্রোথ রেটটা বাড়বে। কেন বাড়বে,
মানুষ যখন তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা তার মজুরি বেড়ে গেলে সে হয়তো বা তার হেলথের জন্য এক্সপেন্ড করবে, সে হয়তো বা এন্টারটেনমেন্টের জন্য অ্যাটেন্ড করবে, বা তার বা আর্থসামাজিক অবস্থার উন্নয়ন আসবে। এই ক্ষেত্রে সে মোর প্রোডাক্টিভ হয়ে যাবে মানুষটা, এতে করে সে তার সন্তান জন্ম দেওয়ার যে অ্যাবিলিটি সেটা ইনক্রিজ করলো। ঠিক আছে, সুতরাং সাবসিস্টেন্স ওয়েজের বেশি ওয়েজ থাকলে পরে কি হয়, পপুলেশন গ্রোথ রেটটা বেড়ে যায়। আর এটা কেন হয়, আরেকটা কথা বলছি, এটা হয় যে লেক অফ মোরাল রেস্টেন্স, মানুষের নৈতিক যে একটা ক্ষমতা আছে সেটার বিলোপের কারণে। অর্থাৎ নৈতিক ক্ষমতা বলতে মানুষ আসলে অনেক সময় বেশি টাকা করি হলে তখন সে ওভার পপুলেশনের যে কনসিকুয়েন্স গুলো, নেগেটিভ কনসিকুয়েন্স গুলো, সেগুলো সে বুঝে না। তো এই কারণে ন্যাচারালি যে সাবসিস্টেন্স ওয়েজের লেভেল থেকে বেশি ওয়েজ যদি কাউকে কোনো ওয়ার্কারকে পেড করা হয় তাহলে সে পপুলেশন গ্রোথ রেটটা বৃদ্ধি করাতে সে কন্ট্রিবিউট করে। তো এখন হঠাৎ করে যেহেতু এখন সাবসিস্টেন্স ওয়েজ পপুলেশন গ্রোথকে প্রমোট করতেছে, পপুলেশন গ্রোথ রেটকে বাড়িয়ে দিচ্ছে। এখন পপুলেশন যেহেতু গ্রোথ, এখন হঠাৎ করে পপুলেশন বেড়ে গেছে, তো পপুলেশন বেড়ে গেলে আবার কি হয়ে যায়, হঠাৎ করে লেবার সাপ্লাই বেড়ে গেছে, তো আবার ওয়েস্টটা কমে যাবে। তো এটাই বলা হচ্ছে যে সাবসিস্টেন্স ওয়েজটা যদি পেড না করে তার বেশি ওয়েজ যদি পেড করা হয় ওয়ার্কারকে, তাহলে কি ধরনের কনসিকুয়েন্স হয়, বা কম সাবসিস্টেন্স লেভেল ওয়েজ পেড করা হলে কি ধরনের সিচুয়েশন তৈরি হয়। তো আলটিমেটলি ইকোনমিতে ইকুইলিব্রিয়াম ওয়েজটা হচ্ছে সাবসিস্টেন্স ওয়েজ লেভেল। তো আর বেশি হলে পরে পপুলেশন গ্রোথ রেট বেড়ে যায়, আর পপুলেশন গ্রোথ রেট বেড়ে গেলে মার্কেটে লেবার সাপ্লাই বেড়ে যায়, আর লেবার সাপ্লাই বেড়ে গেলে তাদের ওয়েজটা রিডিউস করে। আলটিমেটলি ওই সাবসিস্টেন্স যে লেভেলটা, এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম ওয়েজ রেট মার্কেটের মধ্যে। তো এটাও ম্যালথাসুনি ব্যাখ্যা করার চেষ্টা। এখন বলা হয়েছে আবার এটা বলা হয়েছে যদি সাবসিস্টেন্স লেভেলের কম যদি কাউকে মজুরি দেওয়া হয় তাহলে কি হয়। এখন জীবন ধারণের জন্য যতটুকু মজুরি দরকার তার থেকে যদি কম দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে কি থাকবে, হাঙ্গার থাকবে, হ্যাঁ, মানুষ অনেক ক্ষুধার্ত থাকবে, এই কারণে মানুষ মারা যাবে, আর পপুলেশন কমে যাবে। তো পপুলেশন কমে গেলে পরে ওয়েজ রেট বেড়ে যাবে, ওয়েজ রেট বাড়লে পরে আবার মানুষ বেশি, তার আবার ওয়েজ রেট বেড়ে গেলে তখন আবার কি করবে, পপুলেশন গ্রোথ রেট বেড়ে যাবে। তো পপুলেশন গ্রোথ রেট বেড়ে গেলে দেন আবার ওয়েজ কমে যেতে হবে। আলটিমেটলি ওই সাবসিস্টেন্স লেভেলটাই মার্কেটে ইকুইলিব্রিয়াম ওয়েজ রেট। তো উনি এটা দেখানোর চেষ্টা করছেন ম্যালথাস, আসলে এই সাবসিস্টেন্স ওয়েজ রেটটা যে একজন শ্রমিককে খেয়ে পরে বেঁচে থাকার মতো মজুরি দেওয়াটাই যুক্তিযুক্ত, তার বেশিও না কমও না। তো এটার সপক্ষে উনি যুক্তি দিলেন। ঠিক আছে, এর বলা হয়েছে, এজ এ রেজাল্ট দ্য ওয়েজ উড বি ইন দ্য লং রান বি দ্য ইকুয়াল টু দ্য সাবসিস্টেন্স ওয়েজ। অর্থাৎ এই সাবসিস্টেন্স ওয়েজ অর্থাৎ মানুষের, একজন শ্রমিকের খেয়ে পরে বেঁচে থাকার জন্য যেটুকু মজুরি দরকার ঠিক ততটুকু মজুরি দীর্ঘমেয়াদে ইকোনমিতে এক্সিস্ট করবে, এবং এটাই হচ্ছে লজিক্যাল এবং বায়াবল, বাস্তবসম্মত। ঠিক আছে, তো এখন তাহলে এটার প্রাসঙ্গিকতা বর্তমানে এই যে যে শ্রমিক সংগঠনগুলো তারা আন্দোলন করে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে দেয়া, বা মালিক পক্ষ চেষ্টা করে তাদেরকে মজুরি কম দেওয়া, আসলে একটু এগুলি ঠিক হয়ে যাবে মার্কেটের যে ন্যাচারাল ফোর্স আছে ওটা থেকেই। ঠিক আছে, এই সংগঠন করে, আন্দোলন করে, ধর্মঘট করে ওয়েস্টটাকে যদি প্রভাবিত করা হয় তাহলে ওটা মার্কেটে দীর্ঘমেয়াদে ওই ধরনের কন্ট্রাক্টটা স্থায়ী হয় না। তো ন্যাচারাল প্রক্রিয়ায় মার্কেটের যে ফোর্স আছে, ডিমান্ড সাপ্লাই, এটাই ঠিক করে দেয় মার্কেটে কি পরিমাণ ওয়েজ বা মজুরি থাকা দরকার। তো আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অনলি মোরাল রেস্ট্রেন্ট ক্যান হেল্প দ্য ওয়ার্কার। অর্থাৎ মানুষের যে প্রবৃত্তি, ঠিক আছে, ওয়ার্কার বা পপুলেশনের যে মোরাল যে রেস্ট্রেন্ট, হ্যাঁ, নৈতিকতার যে এটাকে অবক্ষয়, এটাকে দমন যদি করা যায় তাহলে শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। কোনো প্রযুক্তিগত উন্নয়ন কিংবা সরকারের খুব উদার মনোভাব এসবের কারণে ওয়ার্কারদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে না। এটা ঘটতে পারে তখনই, তখন যারা নৈতিকভাবে বলিয়ান হয়, যখন তারা তাদের যে মোরাল যে রেস্ট্রেন্ট আছে এটাকে যখন তারা চেক দিতে পারে, তখনই তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটে। তো এটা আমরা এই যে মোরাল রেস্ট্রেন্টটা কি এটা একটু দেখার চেষ্টা করি।
এই যে এটা বলছে অনলি দ্য মোরাল রেস্ট্রিকশন ক্যান হেল্প দ্য ওয়ার্কার। আচ্ছা এখানে একটা এক্সাম্পলের কথা বলেছে, সাপোজ দ্য সাবস্টিটিউশন ওয়েজ ইজ কারেন্টলি 2 টনস অফ হুইট এ ইয়ার। এখানে বলা হচ্ছে যে সাবসিস্টেন্স ওয়েস্টটা হচ্ছে 2 টন, এক বছরে 2 টন গম হচ্ছে সাবসিস্টেন্স ওয়েস্ট। তো এই সাবসিস্টেন্স লেভেলে কি হয়, এটা হচ্ছে মার্কেট ওয়েস্ট বা লং রানে তারা ওয়েস্টটা পাইলো। এখন হঠাৎ করে যদি হায়ার ওয়েস্ট দেওয়া হয় এই সাবসিস্টেন্স ওয়েস্ট থেকে, অর্থাৎ 2 টন গম থেকে যদি তাদেরকে বেশি মজুরি দেওয়া হয়, তাহলে কি হবে? আমরা জানি যে সাবসিস্টেন্স ওয়েজ লেভেল থেকে যদি বেশি মজুরি দেওয়া হয় তাহলে পপুলেশনটা গ্রো করবে। তো ঠিক এই যে তাই করছে, পপুলেশন গ্রো অ্যান্ড গ্রো, মানে পপুলেশন বেড়ে গেছে সাবসিস্টেন্স লেভেল থেকে যদি বেশি মজুরি দেওয়া হয়। ঠিক আছে, দেখেন অ্যাজ এ রেজাল্ট দ্য লং রান ওয়েস্ট উড বি 2 টন। তো এখন হঠাৎ করে পপুলেশন বেড়ে গেল, পপুলেশন বেড়ে গেলে এই যে সাবসিস্টেন্স লেভেল থেকে যেহেতু আমি বেশি মজুরি দিচ্ছি, এতে করে পপুলেশন বেড়ে গেল। তো আবার পপুলেশন বেড়ে যাওয়ার ফলে মজুরিটা কমে যাবে, কমে যেয়ে আলটিমেটলি এই যে 2 টন যে বছরে 2 টন যে গম আছে এটাই মার্কেটে এক্সিস্ট করতে থাকবে লং রানে। আচ্ছা এখানে বলা হয়েছে যে নাও সাপোজ দ্যাটস অ্যাজ এ রেজাল্ট অফ মোরাল রেস্ট্রেন্স এক্সারসাইজ বাই ওয়ার্কার দ্য সাবসিস্টেন্স ইনক্রিজ টু 3 টনস অফ হুইট এ ইয়ার। এখন বলা হচ্ছে যে মোরাল রেস্ট্রেন্টের কারণে ওয়ার্কারদের তাদের যে সাবসিস্টেন্স ওয়েস্টটা ছিল সেটা এখন 2 টন থেকে 3 টন হয়ে গেছে বছরে। ঠিক আছে, তাহলে কি ধরনের কনসিকুয়েন্স তৈরি হতে পারে? এখন বলছে নাও, আচ্ছা দ্যাট ইজ নাও দ্য ওয়ার্কিং পপুলেশন উড গ্রো অনলি ইফ দ্য ওয়েজ রোজ অ্যাবভ দ্য 3 টনস অফ দ্য। আচ্ছা এখন হঠাৎ করে সাবসিস্টেন্স ওয়েস্টটা 3 টন হয়ে গেছে। ঠিক আছে, এখন 3 টন হয়ে যাওয়ার পরে এখন পপুলেশন কখন বাড়বে? পপুলেশনটা তখনই বাড়বে যখন এই 3 টন থেকে বেশি মজুরি আসবে। পূর্বে একটা বেস ছিল সাবসিস্টেন্স ওয়েস্টের 2 টন, এখন সেটাকে 3 টন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওটা মার্কেট ফোর্সে হয়েছে, এটা কিন্তু এমনিতে প্রেসার ক্রিয়েট করে বা কোনো গ্রুপ করে শ্রমিকদের দাবি দেওয়ার ভিত্তিতে হয় নাই, ওটা মার্কেটের ফোর্সে 3 টন হয়ে গেছে। এখন 3 টন হয়ে যাওয়া মানে কি? এখন যদি আবার জনসংখ্যাকে বৃদ্ধি করতে হয় তাহলে 3 টন থেকে বেশি মজুরি দিতে হবে। আচ্ছা, in this case, the long run wages would also rise to the 3 tons of wheat. In this way, Malthus argues only the moral reasonable worker could improve their standard of living. ঠিক আছে, এখন তারা যদি নৈতিকভাবে তারা যদি বলিয়ান হয়, তারা যদি জনসংখ্যা বৃদ্ধির যে কুফলগুলো আছে এগুলো যদি তারা অনুধাবন করতে পারে, তারা যদি কাজে ফাঁকি না দেয়, ঠিক আছে, আগে যেভাবে কাজ করতে এখন যদি ইফোর্টটা বেশি দেয়, তাহলে তাদের সাবসিস্টেন্স ওয়েস্টটা বাড়বে। ঠিক আছে, এটা আন্দোলন করে বাড়ানো যায় না। তাদের প্রোডাক্টিভিটি যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাদের সততা যদি বৃদ্ধি পায় বা তাদের যদি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তাদের এই সাবসিস্টেন্স ওয়েস্টটা বাড়ানো সম্ভব। ঠিক আছে, আর এই সাবসিস্টেন্স ওয়েস্ট বাড়া মানেই হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা জীবনযাত্রার মান বৃদ্ধি পাওয়া। তো অর্থাৎ এই সাবসিস্টেন্স ওয়েজ বা মজুরি বৃদ্ধির জন্য শ্রমিকদেরকেই কাজ করতে হবে, তাদেরকে স্কিল হইতে হবে, তাদেরকে এডুকেশন নিতে হবে। ঠিক আছে, তাদেরকে তাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে হবে, তাহলে তাদের জীবনযাত্রার মান বাড়বে। আচ্ছা এখানে বলছে মোরাল রেস্ট্রেন্ট অন ওয়ার্ক and Malthus had little with on the prevention check the moral restraint. So he even argued that the society might wish to do whatever it could to hurry along natural positive check. আচ্ছা এখন এই যে বলছে যে মোরাল যে রেস্ট্রেন্ট আছে এটা কাজ নাও করতে পারে, এটা কেন কাজ না করতে? এখন জনসংখ্যার যে বিষয় বৃদ্ধির যে বিষয়, যেমন এখন হচ্ছে যে আসলে ফ্যামিলি প্ল্যানিং যে কনসেপ্টটা, এই বিষয়টা ম্যালথাসের মাথায় তখন ছিল না। ঠিক আছে, এখন এই বিষয়টা মাথায় না রেখে উনি ওনার যে থিওরিটা আছেন এটা উনি এস্টাবলিশ করার চেষ্টা করছেন। বাট এই যে ফ্যামিলি প্ল্যানিং বা এই যে যে মোর চিলড্রেন যে আসলে কি ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, মানুষ এগুলো রিয়েলাইজ করে, মানুষ এখন মোর প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো তারা এখন মোর সাইন্টিফিক, এতে করে আলটিমেটলি মানুষ এখন বেশি সন্তান নিতে ইচ্ছুক না। তো এই বিষয়টা আসলে ম্যালথাসের মাথায় ছিল না তখন, তখনকার বাস্তবতায়।
কনসিকুয়েন্স হিসেবে কি মানে এটার কনসিকুয়েন্স হিসেবে ওনার যে সমালোচনাগুলো আছে, জয়েন দ্য টেম্পোরারি পলিসি ডিবেট অন দ্য পুয়ার ল অফ। আচ্ছা, এখানে একটা যে ওনার খুব গুরুত্বপূর্ণ একটা ফিলোসফিক্যাল একটা কমেন্টস আছে, হ্যাঁ। তো ম্যালথাস এই কথাটা বলছেন, দ্য পুয়ার লস টু অপোজিট পাবলিক অ্যাসিস্ট্যান্স টু দ্য পুয়ার। আচ্ছা, এখানে বলছে বিকজ দ্য অ্যাসিস্ট্যান্ট উড অনলি এনলার্জ দ্য র্যাঙ্ক অফ দ্য পুয়ার অ্যান্ড মেক দ্য ইভেন্চুয়াল এস্টিমেট উইথ দ্য নেচার পজিটিভ। তো উনি বলছেন যে আসলে গরিবদেরকে যদি সাহায্য করা হয় তাহলে গরিবরা আরো বেশি গরিব হয়। ঠিক আছে, এই বিষয়টা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, বা উনি কিভাবে লজিক গুলা দিচ্ছেন। তো এখানে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য যদি সরকারি সাহায্য সহযোগিতা বৃদ্ধি করার কথা বলা হয়, বা তাদেরকে সাবসিস্টেন্স লেভেল থেকে বেশি ওয়েজ দেওয়ার জন্য অফার করা হয়, এতে করে শ্রমিকদের অবস্থাটা আরো খারাপের দিকে যাইব। কেন? কারণ গরিবদেরকে যদি সাহায্য, এখন যদি কেউ কাজ না করে তাকে যদি পেমেন্ট করা হয়, ঠিক আছে, বেতন দেওয়া হয়, তাহলে সে কাজ করতে উৎসাহিত হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিল্যান্সের মধ্যে ফ্রি রাইডার প্রবলেম। তাহলে মানুষের মধ্যে অলসতা আসবে, তার কর্মক্ষমতা কমে যাব। কারণ কোনো কিছুতে সে যদি পরিশ্রম না করে যদি রিওয়ার্ড পায়, তাহলে সে পরিশ্রম করার প্রতি সে আগ্রহ হারায় ফেলবো দিন দিন। তো এইভাবে, এই জন্য আসলে ম্যালথাস বলছেন যে আসলে গরিবদেরকে যদি সহযোগিতা করা হয়, সহযোগিতা ইন দ্যাট মিনস যে এই সেন্সে বলেছে যে তারা কাজ করলো না, বাট তাদেরকে যদি টাকা করে দেওয়া হয়, বেতনাদি দেওয়া হয়, তাহলে এই অবস্থা তাদেরকে আরো বেশি পুয়ার করে ফেলবে, তাদেরকে আরো বেশি গরিব করে দেবে। তো ম্যালথাস ইন থিওরি অফ পপুলেশন, আচ্ছা এটারই একটা পার্ট। তো Malthus theory that the agriculture output would grow at an arithmetic rate even though the labor force আচ্ছা আচ্ছা রেট দ্য ডিপেন্ডিং। আচ্ছা, তো এই যে ম্যালথাসের থিওরিটা, উনি এটা বলছেন যে আসলে এই যে ফুড প্রোডাকশনটা, যে পপুলেশন মানে ফুডের প্রোডাকশন যে গ্রোথ রেটটা, এটা কম হয় পপুলেশন গ্রোথ রেট থেকে। এটা কেন হয়? কারণ হচ্ছে এই এগ্রিকালচার সেক্টরে ফুড প্রোডাকশনটা হয় হচ্ছে ডিমিনিশিং রিটার্ন ইন প্রোডাকশন, অর্থাৎ ডিমিনিশিং রিটার্ন টু স্কেল। হ্যাঁ, তো এগ্রিকালচার সেক্টরে ক্রমহ্রাসমান যে প্রান্তিক উৎপাদন বিধিটা প্রযোজ্য। এই কারণে আসলে ফুড প্রোডাকশনটা আসে ডিমিনিশিং রিটার্ন টু স্কেল হারে। তো এখান থেকে আমরা এই ডিমিনিশিং রিটার্ন টু স্কেল এই কনসেপ্টটাও আমরা এই ম্যালথাসের কনসেপ্টের সাথে বা থিওরির সাথে রিলেট করতে পারি। যে ম্যালথাস বলছেন যে জনসংখ্যার বৃদ্ধির হারটা হবে জিওমেট্রিক হার, আর ফুড প্রোডাকশন গ্রোথটা আসবে অ্যারিথমেটিক রেটে। ঠিক আছে, তো অ্যারিথমেটিক রেটে এটা যে ফুড প্রোডাকশনটা আমরা আবার জানি যে এগ্রিকালচার সেক্টরে ফুড প্রোডাকশনটা আসে হচ্ছে ডিমিনিশিং রিটার্ন টু স্কেল হারে। ঠিক আছে, এটা আমরা ওই যে গতকালকেও একটা নেচার দেখছি এই ধরনের কার্ভে। তো although this notation is a diminishing return to must have been obvious to the objective people in analyzing ওই ওই এই কথাটাই আবার এখানে ঠিক রিপিট করা হলো, একই কথা। আচ্ছা আচ্ছা, we are flawed and imperfect. Malthus may have been the writer. আচ্ছা, ম্যালথাস তার বাবার ম্যালথাস আসলে তার বাবা একজন ড্যানিয়েল ম্যালথাস তার বাবার নাম ছিল। তো তার বাবা একজন শিক্ষিত লোক ছিল। তো আসলে উনি তার বাবার থেকে বিচ্যুত, অর্থাৎ মানে উনি বাবার যে লেখালেখি ছিল, ওনার যে মডেল থিওরি ছিল, অ্যানালাইসিস ছিল, তার কিছু উনি রিবেল, অর্থাৎ উনি তার সমালোচনা করছেন, অর্থাৎ উনি ওনার বাবার সমালোচক ছিলেন ম্যালথাস। তো ওনার বাবা কি বলতেন আর ম্যালথাসই বা কি বলতেন, এটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, তা উনি আসলে মানে ওনার বাবা বা ওনার বাবা যাদেরকে ফলো করতেন, ওনাদের অ্যানালাইসিস ছিল যে যতই ক্রাইসিস থাকুক, যতই প্রবলেম থাকুক, ফুড প্রোডাকশন এবং পপুলেশন গ্রোথের মধ্যে যতই ইমব্যালেন্স থাকুক, মানুষ আসলে মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে যে একটা সমাধান খুঁজে নেয়া, অর্থাৎ প্রকৃতি একটা সমাধান খুঁজে বাইর করে দেব। ঠিক আছে, তো ওনার বাবা এই বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। তো ম্যালথাস আসলে এই বিশ্বাসে বিশ্বাসী না থেকে আসলে এই পুরো সম্পূর্ণ নেচারের উপর ডিপেন্ড করে যে যা হওয়ার হইব, আমার করার কিছুই নাই, সময় ভাগ্যের উপর ছেড়ে দিলাম। তো উনি আবার এগুলাকে এইভাবে না ছেড়ে দিয়ে উনি এগুলোর কারণ খুঁজতেছিলেন যে আসলে বিষয়গুলো কেন ঘটতেছে।
এই বিষয়টা আর কি এরকম। তো উনি একটু বেশি অ্যানালাইসিস করলেন, রিসার্চ করে এই জিনিসগুলো ফাইন্ড আউট করলেন যে আসলে না সবকিছু ন্যাচারাল প্রক্রিয়ায় চলবো, একটা সমস্যা আসলে আলটিমেটলি প্রকৃতি এর সমাধান খুঁজে বের করে দিব। কিন্তু বিষয়টা উনি এটাতে বিশ্বাস করতেন, উনি বলতে যে না আসলে মানুষেরও কিছু করার আছে, চেষ্টা করে সমস্যা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায় এটার জন্য মানুষের তারা চেষ্টা করে একটা সমাধান করতে পারে, বা চাইলে তারা এই সমস্যাটা দ্রুত সমাধান করতে পারে বা বেটার সমাধান করতে পারে। তো এই ধরনের মন মানসিকতা উনি ছিলেন। আচ্ছা, the Malthus is of this optimum and the definition is the imperfect definition. আচ্ছা, তো ম্যালথাস আসলে এখানে এই যে আবার একটা অপটিমাম পপুলেশনের কথা বলছেন, হ্যাঁ, কাম্য জনসংখ্যা। তো কাম্য জনসংখ্যা হচ্ছে বলছে এইরকম একটা কনসেপ্ট যে অপটিমাম পপুলেশনের কনসেপ্টটা এরকম যে একটা দেশের বা একটা ইকোনমির ন্যাচারাল রিসোর্সেস বা প্রোডাকশনের যে ইনপুট গুলো আছে, এই প্রোডাকশন ক্যাপিটাল বা ন্যাচারাল রিসোর্সকে ইউটিলাইজ করে বা সম্পূর্ণ ব্যবহার করে মানুষের জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে নিতে যেই যতগুলো জনসংখ্যা দরকার বা যে পরিমাণ জনসংখ্যা দরকার ওই জনসংখ্যাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা। অর্থাৎ যে জনসংখ্যা হলে পরে একটা দেশের ন্যাচারাল রিসোর্সের সম্পূর্ণ এবং সৎ ব্যবহার হয়, তো সেই পরিমাণ জনসংখ্যাকে বলা হচ্ছে কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশন। তো এখন এই স্ট্যান্ডার্ড অফ লিভিংটা এটাকে কিভাবে নির্ধারণ করব, যে এই লেভেলের স্ট্যান্ডার্ড অফ লিভিং থাকলে এটাকে বলবো আমরা স্ট্যান্ডার্ড। এটা একটা আপেক্ষিক বিষয়, হ্যাঁ, এটা বিভিন্ন ইকোনমিস্ট বা বিভিন্ন যারা ফিলোসফার ছিলেন ওনারা এই যে জীবনযাত্রার সর্বোচ্চ মান নিয়ে ওনারা বিভিন্ন ক্রাইটেরিয়ার কথা বলছেন, অনেকে জিডিপির কথা বলছেন, আবার অনেকে বলছেন এইচডিআই এর কথা বলছেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে জীবনযাত্রার মান